কুমিল্লা নাঙ্গলকোটের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় বিরোধ চলে আসছিল। 25শে জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে 15 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। এর জেরে 3রা আগস্ট বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে একটি অটোরিকশায় তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুদিন পর শেখ ফরিদকে প্রধান আসামি করে 15 জনের নামসহ অজ্ঞাত আরও 10 জনের বিরুদ্ধে মামলা করে পরিবার। রাত্রে উক্ত মামলার 1 নং আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উপস্থিতির বিষয়টি আমরা জানতে পারি। লক্ষ্মীপুর সদরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রলীগ নেতা ও আরও 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আহমদ আল মারুফ রবিন, আহমদ আল আরেফিন রিমন ও এহসান আহমেদ নামে 3 ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা, নগদ টাকা ও 1 সেট সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রবিন সাবেক ছাত্রলীগ নেতা। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। বিগত নির্বাচনগুলোতে যারা যুক্ত ছিলেন তারা এবার দায়িত্ব পাবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ঠিক রাখাই হবে বড় চ্যালেঞ্জ। শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে। নির্বাচনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই আস্থা ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কমিশনের কাছে এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং 18 কোটি মানুষের হয়ে কমিশন কাজ করবে বলেও জানান এএমএম নাসির উদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুর মৌসুমে জ্বর হলেই দুশ্চিন্তা দেখা দেয় রোগী ও স্বজনদের। তবে সাধারণ ভাইরাস জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝতে সঠিক সময়ে কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলছেন, জটিলতা এড়াতে উপসর্গ ও পরীক্ষার ফল দেখে নিতে হবে চিকিৎসা। উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখ ও শরীরে জয়েন্ট ও পেশিতে ব্যথা ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ। একটি, দুইটি বা কোনো উপসর্গ ছাড়াই এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 23,410 জন। এ মৌসুমে প্রায় সব পরিবারে কারো না কারো জ্বর হওয়ায় দেখা দিচ্ছে উদ্বেগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, NS1 অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষায় মিলবে সমাধান। চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন। এগুলো ইন্ডিকেট করে যে হি সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। সিভিয়ার ডেঙ্গি কিন্তু একটা লাইফ থ্রেটনিং কেস, এই ক্ষেত্রে কিন্তু রোগী মৃত্যু হতে পারে। ডেঙ্গুর এই সুবিধাটা রয়েছে যে NS1 এই পরীক্ষাটা একটা স্পেসিফিক টেস্ট এবং এটা আপনার প্রথম দিনেই পজিটিভ হয়ে যায়। তো সেই জন্য চিকিৎসকরা ডেঙ্গু মনে করলে NS1 করবেন।
NS1 5 দিন থেকে 6 দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। 5 দিন থেকে 6 দিন পরে এটা অ্যান্টিবডি পজিটিভ হয়, অর্থাৎ IgM তৈরি হয়, এবং 10 দিন থেকে 14 দিন পরে IgG হয়। কবে জ্বর এসেছে তার সঠিক দিনক্ষণ ঠিক না থাকলেও দুশ্চিন্তা না করে সঠিক সময়ে পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। পেশেন্টের দাদা হয়তো ঠিকভাবে হিস্ট্রি দেয় না, যেখানে হয়তো জ্বরের সংখ্যা হয়েছে 3 দিন, সে হয়তো বলবে 1 দিন। সেই জন্য বেটার হয় যদি সুযোগ থাকে আমাদের দুইটাই করে ফেলা, NS1 আর IgM, যদি হিস্ট্রি নিয়ে কনফিউশন থাকে। কারো কারো ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা রক্তপাত এবং ডেঙ্গু শক সিন্ড্রোমও হতে পারে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগ্রাবাদ হালি শহরের মতো চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির দিনে সড়ক খুঁড়েছে ওয়াসা। এতে চরম ভোগান্তিতে নাগরিকরা। পয়ঃনিষ্কাশনের পাইপলাইন বসাতে এই কাজ চলছে। বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে সিটি কর্পোরেশন চিঠি দিলেও ওয়াসার কর্তারা জানিয়েছেন প্রকল্পটির বাস্তবায়ন করতেই হবে। তবে নির্দেশনা না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। চট্টগ্রাম শহরকে 6টি জোনে ভাগ করে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ করছে ওয়াসা। এজন্য মাটির নিচে পাইপলাইন বসাতে বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এর ফলে আগ্রাবাদ, হালিশহর, কদমতলী সহ বেশ কিছু এলাকার সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা বলছেন সারা বছরই কোনো না কোনো সংস্কার কাজ চলে সড়কে। এই দেখছেন রাস্তার অবস্থা, একটা গাড়ি ঘোড়া যাইতেও কষ্ট হয়ে যায়। এখানে যে কোড়াখুড়ি বা যে খনন করা হচ্ছে ওয়াসার এই কাজের জন্য, শুধুমাত্র এখানে নয়, সারা চিটাং জুড়েই কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি। যে দিক যায় সেদিকে ভাঙা, শুধু এইটা না, অনেক সময় উল্টিও পড়ে গাড়ি। বৃষ্টিতে কাজের জন্য দুর্ভোগ হলেও কিছু করার নেই বলছে ওয়াসা। কাজ শেষ হলে সুফল মিলবে বলছে তারা। প্রায় 15 মিটার নিচ দিয়ে আমরা 2100 মিলিমিটার ডায়া পাইপলাইনের আমরা পাইপ জ্যাকিংয়ের মাধ্যমে আমরা যাচ্ছি সেখানে। সেই কাজটুকু বাকি আছে কিছু, আর বাকি আছে আপনার হাউস কানেকশনও বাকি আছে। এগুলো কাজ হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের আপনার কাজ এখন শুধু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইনস্টলেশন হবে। সিটি মেয়রের দাবি, অসময়ে কাজ বন্ধের জন্য ওয়াসাকে চিঠি দিয়েছেন তারা। কোনো পদক্ষেপ না নিলে ব্যবস্থা নেওয়া হবে। ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছে, তাদের এখানে এমডি সাহেবকে বলা হয়েছে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে, অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি কড়া ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। প্রথম ধাপে কাজ চলছে হালিশহর, কালুরঘাট, বাকলিয়া, কাট্রলি ও পতেঙ্গা এলাকায়। পরের ধাপে আরও কিছু জায়গার সড়কে হাত দেবে তারা। পুরো প্রকল্প 2032 সালে শেষ করার লক্ষ্য। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকালে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহাজনপাড়া সূর্য শিখা ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় তরুণ তরুণীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুরে এসে শেষ হয়। এ সময় পাহাড়ে নারী নির্যাতন বন্ধ, পাঠ্যপুস্তকে মাতৃভাষার পাঠদান সহ বিভিন্ন দাবি জানান তারা। মৌলভীবাজার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটিতে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া নানা আয়োজনে বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে গুম খুন হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে। ভূমি থেকে উচ্ছেদ এবং পর্যটন নামে ভূমি দখল, এখানে আমাদের আদিবাসী নারী এবং শিশুদের যে নিরাপত্তাহীনতা, যে আমাদের সামগ্রিকভাবে জীবনযাত্রায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষ আমরা মনে করি আমরা ভালো নেই এবং আমরা বাংলাদেশে বৈষম্য শিকার হচ্ছি। টিকে থাকা লড়াইয়ের মুখে মৌলভীবাজারের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। অবহেলায় পিছিয়ে পড়েছে তাদের জনপদ। ভূমি অধিকার, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যে ব্যবধান স্পষ্ট। নতুন ঠিকানার খোঁজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অনেক পরিবার। কমলগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম তৈলংবাড়ি ত্রিপুরাপল্লী। 100 জনের মতো মানুষের বসবাস এই পল্লীতে। আশপাশের গ্রামগুলোর সঙ্গে এই গ্রামের পার্থক্য চোখে পড়ে সহজেই।
এখানে নেই চলাচলের উপযোগী রাস্তা, বিদ্যুৎ সংযোগ, শিক্ষার ব্যবস্থা। ব্যাগ পার হইয়া বাজারে যাওয়া লাগে, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বাচ্চাগুলার লেখাপড়া করে তো অনেক দূরে নিয়ে যাওয়া লাগে, রাস্তাঘাট ঠিক নাই, কারেন্ট নাই। অনেক জীবন যাবৎ ধরে আসি এক জায়গাতে, ফট করি তো মনটা বুঝাইতে পারি না যে দেশ ছাড়িয়ে যাবো। 20 বছরে এই পল্লী ছেড়েছে অন্তত 15টি পরিবার। যারা আছেন তারা পূর্বপুরুষের স্মৃতি আঁকড়ে আছেন। প্রায় 40-50 পরিবারের মতো, অনেকে কাটাতার হওয়ার আগে এই সমস্যা, অনেকের রাস্তাঘাটের জন্য রুগী নিয়ে যাওয়ার সময়, অসুস্থ রুগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে বা বিভিন্ন ডাকাতি হচ্ছে, এ কারণে অনেকে চলে গেছে। মৌলভীবাজারে ত্রিপুরা ছাড়াও রয়েছে খাসিয়া, গারো, হাজং, সাঁওতাল, মণিপুরীরা। এছাড়া চা বাগানের আশপাশে বসবাস তেলুগু, মুন্ডা সহ 27টি সম্প্রদায়, যাদের অনেকেই এখন টিকে থাকার লড়াইয়ে। তারা নানাভাবে তারা আজকে বঞ্চনার শিকার। আমরা মনে করি এদেরকে এই বঞ্চনার হাত থেকে রক্ষা করতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট একটি উদ্যোগ যদি নেয়, আমরা মনে করি তাদেরকে আমরা কিছুটা হলেও তাদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ভূমির সমস্যার সমাধান ও নিরাপত্তা নিশ্চিতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে অস্তিত্বের লড়াইয়ে থাকা নৃগোষ্ঠীগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন রোববার। এ নিয়ে চাঙা রাজশাহী বিএনপির নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। কর্মীদের আশা, দীর্ঘদিন ধরে চলমান বিভক্তির অবসান ঘটতে পারে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়নি 1.5 দশক। দীর্ঘ এই সময়ে একাধিক আংশিক কমিটি বা আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে সাংগঠনিক কার্যক্রম। এতে নেতৃত্ব নিয়ে বিরোধে একাধিক ভাগে বিভক্ত দলটির গুরুত্বপূর্ণ এই ইউনিট। সম্মেলনের তারিখ ঘোষণার পর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। নতুন নেতৃত্বের আশায় কর্মীরা। বিগত ফ্যাসিস্ট আন্দোলনে তো তরুণরা নেতৃত্ব দিয়েছে, তাদের আগামী দিনে তারা নেতৃত্ব আসবে, এটি তাদের প্রাপ্য, তাদের অধিকার। এই অধিকার থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস পার্টির হাইকমান্ড সহ তারা কেউই বঞ্চিত করবে না। এই দলটাকে আমরা কুলসিত না করে সকলে মিলে একত্রিত করি, হাতে হাত মিলিয়ে দলকে শক্তিশালী করি। আমরা দলকে শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে। নেতারা বলছেন, দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির বড় আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে সংগঠন। যে কোনো ভিত্তিতে এটা হতে পারে, সুতরাং এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা দীর্ঘদিনের, এটা আমরা এই সমস্ত কর্মকাণ্ড করে আসছি। ইনশাল্লাহ সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই কাউন্সিল আমরা সম্পন্ন করব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিভক্তি দূর করতে একমত নেতারা। ধানের শীষ প্রতীককে সামনে রেখে, জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে, খালেদা জিয়ার আদর্শিক সংগ্রামকে তার সামনে রেখে এবং তারেক রহমানের অনুসৃত যে নীতি গঠনতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সেটি অনুসরণ করে আমরা কাউন্সিল অধিবেশন সম্পন্ন করব। রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে 14টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, সেজন্য প্রশাসন ও ক্রীড়া সংস্থা পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সকালে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ, ভূমি অফিস, স্কুল সহ 12টি প্রকল্পের উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডিবির বাধার মুখে নাটোরের ক্রীড়া উপদেষ্টা আসিফের অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। সকালে শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় ডিবির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলে জেলা বিএনপি শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ দলের নেতাকর্মীরা কানাইখালী মিনি স্টেডিয়ামে যান। এ সময় অনুষ্ঠানে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এই ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তবে পুলিশের দাবি, নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি একথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, 24টি বন্দরের মধ্যে 8টি বন্দর বন্ধ করার পরিকল্পনা ছিল, এরই মধ্যে 4টি বন্ধ করা হয়েছে। বর্তমানে কার্যকর বন্দর 12 থেকে 14টির বেশি নয়।
বছরে যেখানে নামমাত্র আয় সেখানে আধুনিকায়ন করে লাভ নেই। তিনি আরও বলেন, যেসব বন্দর কার্যকর ও বড় সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দরও বেসরকারি খাতে পরিচালনার জন্য দেয়ার চেষ্টা চলছে। অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে চাইছিলাম 8টা, কিন্তু 8টা থেকে 4টা করলাম। এখন অনেক পোর্ট আছে। এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। বৃষ্টি না হওয়ায় কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে, তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ির প্লাবিত এলাকার পরিস্থিতি। জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে পানি। এর ফলে বাঁধের 16 জলকপাট 6 ইঞ্চি কমিয়ে 3 ফুট করে খোলা রাখা হয়েছে। বর্তমানে প্রতি সেকেন্ডে 58,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। তবে এখনও রাঙামাটি পৌরসভা, লংগদু, নানিয়াচর, বাঘাইছড়ি, বড়কল, জুরাছড়ি উপজেলায় ডুবে থাকা বাড়িঘর থেকে পুরোপুরি সরে যায়নি পানি। অন্যদিকে খাগড়াছড়ির কাপ্তাইপাড়া ও কেয়াংঘাট, সাতঘড়িয়াপাড়া সহ 4 গ্রাম থেকে পানি নামলেও এখনও পানিবন্দী সিলেটিপাড়া ও চট্টগ্রাম পাড়ার শতাধিক পরিবার। এছাড়া এখনও সড়ক ডুবে থাকায় মুবাছড়ি ইউনিয়নের সাথে মহালছড়ি সদর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এক সপ্তাহ কিন্তু খুব কষ্টের মধ্যে আছি, পোলাপানি স্কুলে যেতে পারে না, পানিও কম কমার। বাচ্চাগুলো ফন্না করতে যেতে পারে, লেখাপড়া করতে যেতে, খাওয়া দাওয়া চলাফেরা করতে বেশি কষ্ট বিনিময়। খাইতে পারি না, ছেলে মেয়ে নিয়ে বেশি কষ্টে আছি, ঘরের সবকিছু পানির নিচে আছে। নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে 7 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, মামলায় একমাত্র আসামি করা হয়েছে মাইক্রোবাস চালক লক্ষ্মীপুরের বাসিন্দা এনায়েত হোসেনকে। চালককে সতর্ক করার পরও চোখে ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দেখবে বলে জানান তিনি। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুরে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হন। মৌলভীবাজারের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পৌর শহরের চৌমুহনাতে এই কর্মসূচি পালন করেন তারা। 1 ঘন্টার দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 2 দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডের নিজ দোকানে রুবেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আমি শুধু বলতে চাই, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সমিতি বৃহত্তর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ব্লকেট কর্মসূচি করেছে ছাত্র জনতা। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে ঢাকার সঙ্গে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে 3 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। চলতি বছর বৈরী আবহাওয়ায় ঝালকাঠিতে পেয়ারার ফলন অর্ধেকেরও কম হয়েছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এই অবস্থায় উৎপাদন বৃদ্ধি করতে সেচসহ বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে এবার পেয়ারার দাম বেশ ভালো, এতে স্বস্তিতে চাষিরা।
ঝালকাঠি জেলায় এবার পেয়ারার চাষ হয়েছে ১৩টি গ্রামে ৩৫০ হেক্টর জমিতে। এসব এলাকায় হাজার হাজার মানুষের কাছে পেয়ারার জীবিকা এখন একমাত্র অবলম্বন। আষাঢ় শ্রাবণ ভরা বর্ষায় এসব এলাকার নদী খাল জুড়ে পেয়ারার সমারোহ থাকে। তবে এবছর তাপদাহ, খরা ও অতিবৃষ্টিতে পেয়ারার ফুল ও ফল ঝরে গিয়ে উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় আমার প্রায় ডেইলি ৫ মণ নামতো, সেখানে এখন ১.৫ মণ নামে। ফলন ভালো না এবং পোকে শীত পড়িয়েছে, প্রায় গইয়াই বারোয়ানি। এবারের পেয়ারায় প্রচন্ড শীত পড়ছে, এই কারণে ফেলাই টেলাই দিয়ে একটু মাল কমাইছে, ৭০০-৮০০ টাকা মন আছে। কৃষি অধিদপ্তর বলছে, বিক্রি, উৎপাদন ও সরবরাহ সহ চাষ পদ্ধতিতে চাষিদের নানা পরামর্শ দেয়া হয়েছে। তবে পেয়ারার ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন চাষিরা, ফলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিংয়ে করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। ভাসমান হাট শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, এটি এখন দক্ষিণ অঞ্চলের পর্যটন আকর্ষণ। শত কোটি টাকার এই পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।